নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে বার্মানালা। আর বার্মানালার জায়গাটা যেতে গেলে অনেকটা রাস্তা পার করে যেতে হয়। যে সমস্ত রাস্তাঘাট তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি, এই সমস্ত রাস্তাঘাট আমার ব্লগে বহুবার তোমরা দেখেছো, তার জন্য কিছু বললাম না। অনেক দিন থেকে দাদার বাড়িতে একটা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সময়ের সঙ্গে পারছিলাম না করে যেতে পারিনি। কিন্তু আজকে একটু সময় বের করে হাজব্যান্ড ডিউটি থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম। মেয়েকে আর নিচ্ছি না, কারণ মেয়ের পড়াশোনা আছে, যার জন্য ওকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে গাড়িতে। যে দাদার বাড়িতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সেই দাদা সবজি চাষ করার সঙ্গে সঙ্গে মাছেরও চাষ করে। আর ওখানে বেশিরভাগ বাঙালি ফ্যামিলি বলতে গেলে অনেক কম। আর তার মধ্যে কলকাতা থেকে যারা আসেন এখানে, ওনারা বড় বড় জমির মালিকের জমি লিজে নিয়ে নিজেদের মতন সুন্দরভাবে চাষবাস করেন। অনেকটা রাস্তা যেতে হচ্ছে, যার জন্য হাজব্যান্ড একটু গলির রাস্তা ধরে নিল, কারণ গলির রাস্তা থেকে গেলে একটু শর্টকাট পড়ে। আর গলির রাস্তাগুলো অতটা ভালো না, কারণ এখানে বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে। আর এখনই দেখো আমরা মেন রোডে উঠে যাচ্ছি, আর মেন রোডটা খুবই ভালো। তোমাদের পুরোটা রাস্তা শেয়ার করছি না, কিন্তু কিছু কিছু রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার সঙ্গে তোমরাও দেখো। কারণ অনেকটা দূর যেতে হচ্ছে, ডাইরেক্ট যদি আমি ওইখানে নিয়ে যাই তাহলে ভিডিওটা দেখতেও ভালো লাগবে না। তাহলে তোমরাও পোর্ট ব্লারটা একটু দেখো আমার সঙ্গে, তোমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা গ্রামে এসে পড়েছি। আর গ্রামের বাড়িগুলো দেখো, মেন রাস্তার আশেপাশে খুব কম দেখা যায়, কারণ কি বেশিরভাগ বাড়িঘর ভিতরের দিকেই বানানো হয়েছে। আর এখন বেশিরভাগ তোমরা জঙ্গল দেখতে পারবে, আর জঙ্গলের সাথে সাথে কিছু নারকেল গাছ। আর সমুদ্রের কিনারার থেকে আমরা যেহেতু যাচ্ছি, সমুদ্রটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাই। দাদার বাড়ির রাস্তায় আমরা এসে গেছি, কারণ দাদা অ্যাড্রেস দিয়েছিল যে হোটেল পার্কের অপোজিট সাইডে আমার বাড়ি। তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি। আর ফার্স্ট টাইম আমরা এসেছি। আর দেখো, হোটেল পার্কের এরিয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে। হাজব্যান্ড নেমেই দাদার বাড়িতে যাচ্ছে, আর আমি গাড়িতেই বসে আছি, কারণ দাদার বাড়িতে আমি যেতে পারবো না, আমার একটু অসুবিধা হবে। আর নেমেই দেখো, প্রথমেই গাঁদা ফুলগুলো খুব সুন্দর লাগছে। আর দাদার এরিয়াটা প্রথমে দেখাই, কারণ দাদারা এখানে পার্মানেন্ট বসতি করছে না, যার জন্য ঘরবাড়ি অনেক ভালোভাবে বানায় না, কারণ এনারা লিজে নিয়ে এখানে বসবাস করে 5 বছর 6 বছর। দাদাদের বড় বাগান আছে পেঁপে গাছের। আর পেঁপে দেখো সব তুলে তুলে প্যাক করে রেখেছে পাকার জন্য, আর এগুলোই মার্কেটে সেল করে। তাহলে বন্ধুরা, তোমরাও চলো আমার সঙ্গে দাদার জমিতে কি কি চাষবাস করা হচ্ছে। আর ভিডিওটা না টেনে আজকে তোমরা পুরোটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। দাদা নমস্কার। নমস্কার। এই জায়গা কি আপনার নিজের?
না, এটা লিজে নেওয়া। লিজে নেওয়া, মানে কত বছরের জন্য লিজে নিয়েছেন? 3 বছরের জন্য। 3 বছর। তো আপনি মানে এই যে যে চাষবাস এগুলো কি নিজেই করেন না? নিজেই করি, লেবার দিয়েও করাই। হ্যাঁ। তো মানে 3 বছর ধরে এই যে যে পেঁপে লাগিয়েছেন, তো কেমন ফল? তো দাদা এখন জমিতে এখন কি কি লাগিয়েছেন? এখন কুমড়ো আছে, ভেন্ডি আছে, হ্যাঁ। আর এই পেঁপে আছে, আর করলা আছে একটু। তো পেঁপে পেঁপে কতটুকু জায়গা ধরে লাগিয়েছেন? এবছর কম আছে, আমার ছোট জায়গা তো, হ্যাঁ। বেশি চাষ করতে পারিনি। হুম আগের বছর যা লাগিয়েছিলাম সেটা শেষ হচ্ছে এখন। হুম ওর বাগানটা শেষ হয়ে গেছে ওই পাশে। হুম। হ্যাঁ, হুম। ওই যে ওইটা না? ওটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এটাও পেঁপে ছিল, এটাও শেষ হয়ে গেছে। হুম। হ্যাঁ, আবার এই মার্চে লাগাবো। তো আপনি আন্দামানে কত বছর আছেন? আন্দামানে আছি এই 24 বছর। 24 বছর। কলকাতায় কোথায় বাড়ি? কলকাতা নদিয়া জেলা, দুর্গাপুর, কেষ্টগঞ্জ থানা। কেশবেশ থানা। তো এইখানে মানে এইখানে এসে মানে আপনি জমি জায়গা করে মানে নিজের সংসার ভালোভাবে চলে যাচ্ছে। যাই হোক, আপনাদের আশীর্বাদে সংসার চলে যাচ্ছে। হুম। তো পেঁপের চাষ বা এই সবজির চাষ করে আপনি মাসে কত টাকা ইনকাম করেন? দেখেন, আমাদের এই সবজির চাষে ওরকম কিছু বলা যাবে না। হুম হ্যাঁ, বছর সালে দেখা যাচ্ছে অ্যামাউন্টটা হয়তো 1 লাখ টাকা থাকলো, হুম কোনো বছর বেশিও থাকে, কোনো বছর দেখা যাচ্ছে বরাবরও হয়ে যায়। হুম হ্যাঁ, ওয়েদারের উপরে। আর এই পেঁপে গাছ তো হাওয়া বাতাস করে থাকবে না, হুম ভেঙে যাবে। তো ভেঙে গেলে তো পুরো লস। সেই না, আপনি যেভাবে পেঁপে গাছটাকে যত্ন করেছেন, প্রত্যেকটা পেঁপে গাছে পেঁপে রয়েছে, খুব ভালো। আর এটা নতুন গাছ, তবে ফুল আসছে, ভেঙে আসছে। ভেন্ডি খাত কতটুকু এরিয়া ধরে গেছে? কতটা হয়? 1 বিঘা হবে। হ্যাঁ। কুমড়ো যে মাচানটা করেছেন, গাছের চেহারাটা তো খুব ভালো লাগছে দেখতে। তো এর মধ্যে আপনি কি ধরনের সার ব্যবহার করেন? এখানে আমি রাসায়নিক বেশি ব্যবহার করি না, হ্যাঁ। আমি জৈব সারই বেশি ব্যবহার করি। জৈব সারের মধ্যে কোন সারটা? আমাদের গাই গোবর সার, যেটা গোবর সার ব্যবহার করি। আর মুরগির সার নিয়ে আসি, মুরগির সার আর গোবর সারটাই বেশি ইউজ করি। ওখানে আমি রেখে দিয়েছি, গোবর তুলে তুলে রেখে দিয়েছি, বর্ষার গোবর। শুকনোর সময় ওটা পচে ঠিক সার হয়ে যাবে, তখন দিয়ে দেবো। না, গাছের চেহারা দেখে তো মানে এত মানে সুন্দর লাগছে। এই তো মোটামুটি ধরেছেও না? এই সবে আসছে দুটো। হ্যাঁ, দু একটা ধরে গেছে। আর 15 দিনের মধ্যে এসে যাবে, 2 সপ্তাহ লাগবে। ওই যে বস্তায় দেখা যাচ্ছে ওটা কি? ওটা ওই জৈব সার, মুরগির খাদ না? হ্যাঁ, মুরগির খাদ্য। যেটা পোলট্রি ফার্ম থেকে যেটা ওয়েস্ট হয়ে যায়, এই দেখুন বন্ধুরা, পোলট্রি ফার্ম থেকে যেটা ওয়েস্ট হয় সেই ওয়েস্টের যেটা মুরগির খাদ যেটাকে বলা হয়। এই যে বস্তা সেলাই করা আছে। না, এই বস্তাগুলো কত করে কিনে নিয়ে আসতে হয় না এমনি দেয়? না, এই বস্তাগুলো 20 টাকা পিস। ওই যে গোডাউন আছে আর আছে না, ওখান থেকেই যে মুরগির খাবার তৈরি হয়, ওখান থেকেই বস্তাগুলো কিনে। তো এই যে মানে এক বস্তা খাদের দাম কত নেয়? 1 বস্তা খাদ্যের দাম, এইগুলো হচ্ছে খালি আন্ডা মুরগির, এতে কাঠের বসি টিস নেই, খালি মুরগির খাদি শুধু। এতে অন্য জায়গায় তো কাঠের বসি মেলানো থাকে, এটা সলিড। মানে এটা পিওর, মানে পিওর মুরগির পায়খানাটাই শুধু। হ্যাঁ। তো এই বস্তা কত নেয়? এক বস্তা খালি ওই সারটা নিয়েছে 110 টাকা। মানে 110 টাকা শুধু খাদ? শুধু খাদটা, আর আমাদের লেবার খরচা, বস্তা খরচা, আমাদের গাড়ি খরচা। তাহলে আপনার এখানে আসতে তাও 150 টাকা পড়ে যায় এক বস্তা? 150 টাকা। মানে জৈবিক, আমার মনে হয় আপনি রাসায়নিক সারের থেকে এইটাই মনে বেশি লাভ নাকি? এটাই বেশি লাভ না? এটাই বেশি লাভ, এটা গাছও ভালো থাকে। গাছও ভালো থাকে। আর দেখেন বন্ধুরা, গাছের চেহারা দেখেন বন্ধুরা,
খুব সুন্দর হয়েছে চারাগুলো। আপনি কি পেঁপে গাছও এই সারটাই ব্যবহার করেন? পেঁপে গাছে ওই সার। কুমড়ো যে লাগিয়েছেন না, এটা কতটুকু এরিয়া আছে? এটা বেশি নেই, 15 কাঠা মতো হয়। হ্যাঁ, কাটা তো বুঝবো না, তাও 1 বিঘা আছে। 1 বিঘা থেকে একটু কম আছে। হ্যাঁ। দাদা এই যে পেঁপে গাছে না, আপনাকে কি ওষুধ স্প্রে করতে হয়? হ্যাঁ, ওষুধ স্প্রে করতে হয় সামান্য। ওষুধ স্প্রে না করলে এক ধরনের সাদা পোকা আছে, হ্যাঁ, হ্যাঁ, মাছি ওই পোকা। হ্যাঁ, ওটাই খুব ক্ষতি করে। হ্যাঁ। পেঁপে গাছের সব থেকে ওটা আছে বড় ক্ষতিকর জিনিস। হ্যাঁ, ওর জন্য কিছু স্প্রে করতে হয় ওই তো মাসে। মানে খরচা বেশি নেই তাই তো? হ্যাঁ, মানে অন্য অন্য সবজি যেরকম বেগুন টেগুন চাষ করলে হ্যাঁ। অনেক খরচা পড়ে হ্যাঁ, যায়, এটা খরচা কম আছে। মানে পেঁপে বা এই যে কুমড়া। এটা খরচা শুধু জৈব সারে বেশি খরচা। হুম। ওই যে দেখা যায় আরেকটা, হ্যাঁ, ওটাও খেতে পারি। পেঁপে যখন আপনি হোলসেলে দেন, হোলসেলে কত করে বিক্রি করেন আর রিটেলে কত করে করেন? হোলসেলে 70 টাকা পার কেজি। পার কেজি, হ্যাঁ। রিটেলে এটা কি আপনি পাকা পেঁপেটাই বিক্রি করেন না কাঁচা পেঁপেও করেন? পাকা। পুরো পাকা। হ্যাঁ। পাকা পেঁপেটা 1 কেজি 70 টাকা হোলসেলে বিক্রি করেন, আর রিটেলে যদি হাতে কেটে বিক্রি করেন নিজে 100 টাকা 100 টাকা কেজি। সপ্তাহে একদিন আপনি নিজে বিক্রি করেন, একদিন নিচে বিক্রি। আর বাকি অন্য অন্য দিন আপনি হোলসেলে দিয়ে দেন তাই তো? Wholesale-এ দিয়ে দিই। তো কত কেজি বিক্রি করেন? ওই ধরুন আপনার 200 কেজি, 200 কেজির মতো নিজে হাতে কেটে, 150, মানে 200, প্রত্যেক যেমন মাল বেরোয়। হ্যাঁ। গাছের থেকে পাকা নিয়ে কথা, যেরকম পাকবে সেই হিসাবে। তা পাকাটায় লাভ বেশি না কাঁচাটায় লাভ বেশি? কাঁচাটা এখানে দাম নেই, কাঁচাটা লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ। কাঁচাটা তো শুধুমাত্র সবজির জন্য। সবজি খাওয়ার জন্য ব্যবহার করে। হ্যাঁ, কাঁচাটা হোলসেলে দিলে আপনার দেখা যাচ্ছে 25-30 টাকা কেজি দেবে পার কেজি। তাও কোনো কোনো সময় ওটাও থাকে না, দাম আরো কম হয়ে যায়। হ্যাঁ। ওই জন্য আমি পাকাই বিক্রি করি, কাঁচা বিক্রি করি না। খুব অসুবিধা হলে গাছ টাছ কোনোটা যদি ভেঙে টেঙে যায়, পড়ে যায়, তখন কাঁচা বিক্রি করি। আর এই যে এটা কি পুকুর? হ্যাঁ, এটা তো এটা কি আপনার মানে গাছের জলের জন্য? গাছের জলের জন্যই ব্যবহার করি। হ্যাঁ, আর তার সঙ্গে কিছু মাছ টাছ রেখেছি, হ্যাঁ। যাতে আমাদের হয়ে যায় কিছু মাছ। এখানে কি মাছ আছে এই পুকুরটায়? রূপচাঁদা আছে, পাঙ্গাস আছে। হ্যাঁ, মানে বড় সাইজ হয়েছে। এটা কি পুকুরটা কি নিজে কেটেছেন না মালিক কেটে দিয়েছে? না, নিজে কেটেছি। তাই? তো এটা কেমন খরচা হয়েছে পুকুরটা কাটতে? এই পুকুরটা কাটতে 20,000 টাকা লাগছে। মানে খালি ইটাচি দিয়ে মাটি উঠেছেন নাকি? হ্যাঁ, এটা ঠিক। আর এখানে জল সবসময় থাকে? হ্যাঁ, জল থাকে। মাছ কত আছে এখানে? 1,500 মতো আছে। হুম। আপনার বাগিচাটা দেখে কিন্তু আমার অনেক, মানে মনে অনেক শান্তি পেলাম। দাদা এই যে গাছগুলো না, এই গাছগুলো কয় বছর ফলন দেবে? এই হাইব্রিড গাছ তো যদি ঠিকমতো রাখা যায় 2 বছর ভালোভাবে দেয়। 2 বছর ফল দেবে? হ্যাঁ, কিন্তু 2 বছর রাখা যায় না, খুব লম্বা হয়ে যায়। হ্যাঁ। এই যে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন না লম্বার জন্য, মানে হাওয়া এলে এগুলো ভেঙে যায় তাই? হাওয়া এলে ভেঙে যায়। আর এক একটা পেঁপের সাইজ কত হয় দাদা? কেজি কতটুকু, মানে ওয়েট কতটুকু হয়? 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি, হ্যাঁ। 1.5 কেজি। হ্যাঁ, বিভিন্ন রকমের সাইজ হয়। এই যে এই পেঁপেগুলো মানে মোটামুটি 1-1.5 কেজি। এই যে এটা যে পেঁপে আছে 2 কেজি ধরে। যেরকম এই যে এই একটা পেঁপে, এটা তো 2 কেজি 500 থেকে 700 হবে। মানে মোটামুটি পুরোটা আপনি পেঁপের চাষই করেছেন না? হ্যাঁ, পেঁপের চাষ। তাই না?
চাষ করতে হলে তো কিছু জানতে হবে। জানতে হবে, না জানলে তো হবে না। এখন আমি যদি যে জিনিসটা আমি করব সেই জিনিসটা যদি আমি ভালোভাবে যদি জানকারি না থাকে ওতে, তো আমার লস হবে না শুধু। এখন এইখানে এই জমিটায় কি দেওয়ার ইচ্ছা? এটায় পেঁপে লাগাবো, এটা আবার পেঁপে দেবেন? মার্চ মাসে। তো এই যে মনে করেন আপনি পেঁপে দিলেন, 2 বছর পেঁপে গাছ ছিল, হ্যাঁ, তা মাটির যে উর্বরা শক্তিটা ওটা কমে যায় না? উর্বরা শক্তি যেরকম জৈব সারে বেশি অসুবিধা না, জৈব সার ব্যবহার করলে কোনো অসুবিধা নেই জমি। হ্যাঁ আর এখন এইটা শেষ হয়ে গেছে, জমি ছাপাই হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি এখানে ট্র্যাক্টর চালাবো। মানে ট্রাক্টর মানে পাওয়ার টিলার, পাওয়ার টিলার চালিয়ে মাটিকে ঝুরঝুরে করে দেবে। হ্যাঁ লুজ করে দেবো। হ্যাঁ, হুম। তারপরে ওর মধ্যে তারপরে লুজ করার পরে মাটি রোদ্রে শুকাবো, হ্যাঁ শুকানোর পর আমি ফিরে আবার যখন 1 মাস শুকাবো, হ্যাঁ পুরো রোদ্রে মাটি একদম শুকিয়ে যাবে, ঝুরঝুরে হয়ে যাবে একদম। মাটি শুকিয়ে যাবে পুরো। হ্যাঁ শুকানোর পরে জৈব সার ছিটাবো। হুম এইটুকু জায়গা অন্তত কমসে কম আপনার 30 বস্তা জৈব সার দেবো। হুম 30 বস্তা জৈব সার দেওয়ার পরে আবার চার্জ দেবো। হুম চার্জ দেওয়ার পরে ফিরে যখন গাছ লাগাবো, হুম। গাছ লাগানোর 20 দিন বা 1 মাস হওয়ার পরে আবার জৈব সার দিয়ে মাটি তুলে দেবো। মানে ওই প্রত্যেকটা এই যে লাইন করেছেন না, এই লাইনের মধ্যে জৈব সার দিয়ে তারপর মাটি বেড বানিয়ে দেবেন। বেড বানিয়ে দেবো, হ্যাঁ। নাহলে জলে অসুবিধা হবে। ও, হ্যাঁ। মানে প্রত্যেকটা মানে যেরকম বেড বানানো হয় যে প্রত্যেকটা ক্যানেল করা না, হ্যাঁ, ওই যে যেরকম ওইখানে আছে হ্যাঁ, যাতে পেঁপে গাছের হ্যাঁ। গোড়ায় জল না জমে। জল না জমে, আর জলটা যা মানে পড়ার সঙ্গে সঙ্গে গড়ে নিচে- একদম নিচে এসে চলে যাবে, নিচে চলে যাবে না। এই যে মানে ভালো একটা সিস্টেম আছে, ভালো যে মানে হলে জল দাঁড়াবে না। না। হ্যাঁ। এটা করলা মাচান, করলাম স্যার। কতদিন হয়েছে দাদা এই করলা দিয়েছেন? এটাই 20-22 হ্যাঁ, বীজ রেখেছি। এইগুলো সব মানে, আর এই যে চাষ করেন না আপনি, হ্যাঁ। তো এই বীজ কোথা থেকে আনান? বীজ আমি এখান থেকেই কিনি, হ্যাঁ, মানে বাজার থেকে কিনে নিতে হয়? বাজার থেকে কিনে নিয়ে আসি, হ্যাঁ দোকান থেকে। হ্যাঁ। তো বীজের কেমন দাম পড়ে? এর বীজের দাম অনেক, 1 মানে এই- কেজি বীজ 20,000 টাকা। 1 কেজি? 1 কেজি তো এই যে আপনার যে এরিয়াটা পড়েছে না, এই যে এরিয়াটা লাগিয়ে এখানে কতটুকু বীজ আছে? এতে আপনার 600 গ্রাম বীজ লেগেছে, 600 গ্রামের মতো বীজ লেগেছে। আর এই মানে 1 কেজি বীজের দাম 600 টাকা, 20,000 টাকা। 20,000 টাকা। হ্যাঁ, মানে এই যে করলাটা কি করলা? এটা বোল্ডার বলি আমরা। হ্যাঁ, মানে মিস হবে না একটাও? মিস তো হয় না, হ্যাঁ এখন মিস হবে না এরকম বলা যাবে না। হ্যাঁ। না, অনেকটা না বীজের উপরেও ডিপেন্ড করে দাদা। বীজের উপর ডিপেন্ড করে, কোন হ্যাঁ। সময় ওয়েদারে ডিপেন্ড করে। ধরবে দুটো একটা, হ্যাঁ। হ্যাঁ, মাঝখানে ওঠার পরেই ভালো ধরবে। অনুমান যে এইটুক জায়গায় যে এইটা কত 1 বিঘা হবে? 1 বিঘা হবে না। কিন্তু আপনি কত মানে কত টাকা ইনকাম করতে পারবেন সেরকম একটা আশা? যেমন এই 1 বিঘে জমি, হ্যাঁ, এই মাসাঙে গাছ তোলা অব্দি 50,000 টাকা খরচা আছে। মানে 50,000 খরচা হয়ে গেছে? খরচা হয়ে যাবে, ওই মানে হয়ে যাবে, মানে গেছে, যেরকম হয়ে এই যে গেছে। মাচান বাঁধা, লেবারকে দেওয়া, হ্যাঁ। মাটি কোপানো, হ্যাঁ। মানে জৈবিক সার ব্যবহার করা, তো যাই হোক একে যত্ন টত্ন করতে মানে মোটামুটি 50,000 রুপিস আপনার খরচা হয়ে যাবে। খরচা হয়ে গেছে, ধরুন হ্যাঁ হয়েই গেছে। হ্যাঁ। এবার গাছে যদি ঠিকমতো ফল দেয়, দেখা যাচ্ছে এতে আমি 2 লাখ টাকাও বিক্রি করতে পারি, 1 লাখ টাকাও বিক্রি হতে পারে। যেমন এখন যেরকম বাজারে সবজির দামটা একদম বাড়া আছে। বাড়া আছে, এরকম যদি দাম থাকে তাহলে 2 লাখ টাকা বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, ভালো। তো আপনি আন্দামানে কত বছর বললেন? আমি 24 বছর হয়ে গেছে। 23, হ্যাঁ, 24 তো বছর আপনি হয়েছে। আন্দামানে এসে কোনো কিছু করেছেন আপনার নিজের জন্য? আমি এই সবজি চাষ করছি বেশি দিন নয়, এখানে এই সবজি চাষে এসেছি আমি করোনার সময়, হ্যাঁ, লকডাউনে। তার আগে আমি কার্পেন্টার কাজ, কার্পেন্টারের কাজ করতে। হ্যাঁ, তো নিজের জন্য কিছু করেননি আন্দামানে? হ্যাঁ, কিছু করিনি। এতদিন আমরা এসেছি গেছি, এখানে কিছু করিনি। ও, মানে কাজকর্ম করতেন, বাড়ি যেতেন, হ্যাঁ। আসতেন ওইভাবে? এইভাবে। মানে নিজে যে আন্দামানে মানে বাসিন্দা হব করে স্থায়ীভাবে সেরকম বসবাস কোনো করবেন ইয়ে সেই ছিল ধরনের মনোভাব নাই? মনোভাব ছিল না। এখন এখন ছেলেরা এখন ধীরে ধীরে হচ্ছে। হচ্ছে। তো এখন তো জায়গা জমির তো প্রচুর দাম, তা কি ইচ্ছা মানে আন্দামানে থাকার ইচ্ছা? আমাদের তেমন ইচ্ছা নাই, ছেলেরা থাকার এখন ইচ্ছা। এখানে পড়াশোনা করছে, হ্যাঁ, ওদের 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 ইচ্ছা চিন্তাধারা এখানে, এখন হ্যাঁ। আলাদা। এখন দেখি, এতদিন তো কিছু করিনি, আগে যদি কোনোদিন করতে পারি, হুম। চেষ্টায় থাকতে হবে এখন। হ্যাঁ হ্যাঁ। কারণ এখনকার জেনারেশন যেরকম, এখনকার ছেলে মেয়েরা ওদের চিন্তাধারা আলাদা, আমাদের থেকে টোটাল আলাদা, তাই না? হ্যাঁ,
তো ওরা ভাবে যে ঠিক আছে আন্দামানে পড়াশোনা করেছে, এখানেই থাকি, এখানেই কিছু চাকরি টাকরি যদি হয়ে যায় তো আরও ভালো। যাই হোক দাদা, আপনার মানে মেহনত আর আপনার যে পরিশ্রমের দেখে অনেক ভালো লেগেছে। দাদা আর কি কি করেন, মানে কার্পেন্টারের কাজ ছাড়া এখন মোটামুটি কার্পেন্টারের কাজ? কার্পেন্টারের কাজ বন্ধ আছে, আমি এখন কিছুই করি না, খালি এই সবজি নিয়ে থাকি। সবজি নিয়ে থাকি, এই চাষবাস সবসময়ই আমার চাষবাস নিয়ে আছেন। হ্যাঁ, চাষবাসে না সত্যি কথা বলতে শান্তি পাওয়া যায়, অন্য কাজে মনে না, তাই না? অন্য কাজ করলে একটু অসুবিধা হয়। আপনার কাজ করলাম, আপনি গেলেন পয়সা আজকে না, 1 মাস পরে আসো, 10 দিন পরে আসো, হ্যাঁ গেলাম আপনি 5,000 দিলেন, হয়তো পাবো 20,000, 5,000 দিলেন, হ্যাঁ। হ্যাঁ, আবার 2 মাস পরে না, 1 মাস তো পরে না। চাষের কাজটা করে মনে হয় যে না যাই হোক নিজের একটু শান্তিতে থাকা শান্তি যায়। শান্তি আছে, যেটা ইনভেস্ট করলাম ওটা তো পাবো। যেরকম আমি মনে করি আপনার মানে লস নেই, কেন বলেন? আপনার আমি দেখেছি যতটা জায়গা পুরো ঢালু জায়গা, মানে মোটামুটি বৃষ্টিতে যে লোকসান হবে সেই ধরনের দেখলাম না। না, সে মোটামুটি ধরনের জায়গা মানে জল বেশি হলেও বৃষ্টি খালি আমার যদি এই জায়গাটুকু চাষ। হ্যাঁ এই জায়গাটা আপনি অন্য কিছু করতে পারেন অন্য সময়। তাই এখনো জল থাকে, হ্যাঁ, গাছ এখনো একটু জল পাহাড় ঘামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিজের যেইটুকুই মানে ব্যয় করবেন, আশা করি আপনার ওইটা দিয়ে আর বাকিটা চলে আসবে, তাই না? আর তো চলে মোটামুটি আসে, কোনো কোনো সময় আসে না, মোটামুটি কোনো শান্তি কোনো আছে। সময়- কোনো সময় লস হয়ে যায়, লস হয়? কোনো সময় হয়। হ্যাঁ যেমন ওয়েদারের উপরে এই যে যে গাছ এখন তো ভালো দেখাচ্ছে, আপনি হ্যাঁ। দেখছেন ভালো গাছ, হ্যাঁ, ভালো। হ্যাঁ, কিন্তু এই করলা গাছের এমন বিমারি আছে, যদি হ্যাঁ। লেগে যায় আমি যদি বুঝতে না পারি, হ্যাঁ 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 হ্যাঁ। ওই 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে গাছ। হ্যাঁ। মানে একে সবসময় চোখের নজরে রাখতে হবে, তাই না? প্রত্যেক দিন সকালবেলা এসে দেখতে হবে সব কিছু, প্রতিদিন জমিতে আসতেই। করলা এসে গেছে, 2টো করলা পাশাপাশি আছে। আর 15 দিনের মধ্যে করলা ধরে যাবে না? 15 দিনে হবে না, একটু টাইম লাগবে, এই দুটো একটা তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা এই যে বাড়তি যে ইগুলো বেরোচ্ছে না, ওটা ওটা কেটে দিলে ভালো হয় না? ওটা আমরা কেটে দিই, আজকে নরমের জন্য আমরা জমিতে আসিনি। আর 15 দিনের মধ্যে গাছ মাথায় চলে যাবে। মাটি খুব সুন্দর মাটি, দেখলে মনে হচ্ছে যে মাটিতে উর্বরা শক্তি ভরপুর রয়েছে। দাদা এইদিকে কটা গাছ মানে মিস হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, ও যখন বীজ তো মাটি হ্যাঁ হ্যাঁ। miss তো হয়, ওগুলো ফিল আপ করেননি? ওগুলো ফিল করলে এর সঙ্গে ওঠে না, অসুবিধা হয়। হ্যাঁ, গোলাপ ফুলের মতো পাপড়ি, এটা তো সিঙ্গেল পাপড়ি না, ওটা গোলাপ ফুলের মতো পাপড়ি। সার তৈরি হয়ে গেছে। মানে এই গোবর কোথা থেকে আনান? আমি এই পাশে বাড়িতে নিই। এখানে গাই পালে? হ্যাঁ, এটা গাই। হ্যাঁ হ্যাঁ। তো এই কি পয়সা দিয়ে কিনতে হয়? বসায় তৈরি হয়ে গেছে, এটা দেওয়া যাবে এখন বলতে, মাটি মুখ হয়ে গেছে। মানে এই গোবর খাদের সঙ্গে আপনি ওই মুরগির খাদ হ্যাঁ, ওইটা- মিলিয়ে, হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো। আর আগে নিয়েছিলাম ওই যে আমাদের যে কাঁচড়া ওয়েস্টেজ যা জমা হয়, হ্যাঁ, ওটা ডাস্ট করে, ওই ডাস্ট এনেছি। ডাস্ট। ডাস্ট বলছে আমাদের যে ওয়েস্টেজ কাঁচড়া মিউনিসিপাল যে জমা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে ওই ওটাকে- দুই ধরনের হয়, হ্যাঁ হ্যাঁ, একটা যেটা যে মানে মডিফাই করে যেটাকে খাদ বানায়। খাদ বানায়, হ্যাঁ ও সেটাও আছে। তাই হ্যাঁ। ওটা ওদের
থেকে কিনে আনতে হয়? হ্যাঁ, ওদের থেকে পঞ্চায়েত তরফ থেকে দিয়েছে, খালি গাড়ি ভাড়া দিয়েছে। গাড়ি ভাড়াটা দিতে হবে। ওহো, ওইটা ফলন কেমন হয়? ভালো? ভালো, ওটাও ভালো। ওটা দিলে মাটিকে লুজ রাখে, মাটি টাইট। মানে ওই সবজির খোসা বা ওইসব দিয়ে না? যত ওয়েস্টেজ আমরা হ্যাঁ। ফেলি এই ডাস্টবিনে, হুম। সবই নিয়ে তো ওরা বাছাই করে। হুম। বাছাই করার পর ওটা ওরা মেশিনে মিক্সার। হুম। পুকুরে মাছ আছে, ও খাবার দিলে মাছও। তো নিয়ে গেলে ভালো হতো। কেজি কত করে বিক্রি করেন? কেজি ধরুন 200 টাকাই ধরুন আপনি। মানে কেজি 200 টাকা। হোলসেলটাই ধরে রাখি। হ্যাঁ, 200 টাকাই। হ্যাঁ, কোনো সময় গাঁদা ফুলের এমন হয়, কোনো সময় বিক্রি হয় না। হ্যাঁ, আর কোনো সময় ভালো চাহিদা। মানে চাহিদাটা কখন হয়? যখন কোনো পুজো অনুষ্ঠান যখন থাকে তখন এর চাহিদাটা বেশি থাকে, তাই না? বেশি থাকে। হ্যাঁ। তো আপনি কি ফুলের চাষটাও কি 12 মাস করেন? 12 মাস করার চেষ্টা করি, হ্যাঁ। কম বেশি একটু রাখতে ইচ্ছা করে। তো 12 মাস করলে তো আমার মনে হয় না ফুলের চাহিদা কমে, কারণ কিনা 12 মাস তো বর্ষার সময় তো ফুল হয় না। 12 মাস তো পুজো। এই যে ফুল হুম। আজকে তুলে দেওয়ার দরকার ছিল, হুম। কিন্তু কালকে তুলে বলে আজকে তুলিনি। হুম। এবার বর্ষা খেয়ে গেল, কিছু ফুল দাগ এসে যাবে। হুম। ফুল যখন তৈরি হয়ে যাবে তখনই তুলে দিতে হবে। হুম। এটা পুরোটা ফুল ছিল। একবার ওইটা থেকে। ওই যে যেটা এখন ভেন্ডি দিয়েছেন। হ্যাঁ। হুম। তাহলে 50 কেজি পুরো হোলসেল না নিজে? আর যদি এমনি রিটেলে বিক্রি করেন? রিটেলে ওই 30 টাকা, মানে 300 টাকা। হ্যাঁ, মানে ওই 100 টাকা বেশি থাকে, তাই তো? গার্ডেন ছিল, বুঝতে পেরেছেন? ওই কিচেন গার্ডেন থেকেই শুরু হয়েছে প্রথম আমার। তো পুঁই শাকটা তো কাটার মতো হয়ে গেছে না দাদা? নিয়ে যাবো কালকে। হ্যাঁ। এদিকে বৌদি পেঁপেগুলো সব প্যাকিং করে করে পাকার জন্য রেখে দিচ্ছে। এগুলো সব মার্কেটে যাবে। আর আমার জন্য চা বিস্কিট বানিয়ে দাদা আবার গাড়িতে নিয়ে আসলো। আর একটা পেঁপে কেটে নিয়ে এসছে। আমি প্রথম বললাম যে সন্ধ্যা হয়ে গেছে, খাবো না। বললো যে তুমি একটু খেয়ে দেখো। বিশ্বাস করবে না, পেঁপেটা খেয়ে এত ভালো লাগলো, কারণ প্রচুর মিষ্টি ছিল পেঁপে। আর তোমরা তো দেখেছো যে কী সার ব্যবহার করা হয়। আর দাদা বৌদিদের বাড়িতে এসে আমাদের খুব ভালো লাগলো। আর পরে আমরা আরেকবার আসবো, সেটাও তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করব। এবার বন্ধুরা, দাদা এখন বলল যে মাছের খাবারের টাইম হয়ে গেছে, তাই খাবার দিতে আসলো। কি কি মাছ আছে দাদা এতে? রূপচাঁদা আছে, পাঙ্গাস মাছ আছে, হ্যাঁ। রুই মাছ আছে, কাতলা আছে। এটা কি নিজেদের জন্য না মানে বেশি হলে বিক্রি করবেন সেরকম ইস্যু? বেশি হলে বিক্রি করবো, এমনি নিজেদের জন্যই বেশি। হ্যাঁ। আমাদেরও এই যে এইগুলো কি মাছ? এই যে খাচ্ছে? রূপচাঁদা। হ্যাঁ। এর ভিতরে কোনোটা পাঙ্গাস হয়তো উঠবে। রুই কাতলা নেই? আর রুই কাতলা আছে। হ্যাঁ। তাই এইভাবে কম খায়। তাই যে মাছ ছেড়েছেন কতদিন হয়েছে? এটা হচ্ছে এই 4 মাস। 4 মাস হয়ে গেছে? তো 4 মাসে এখন সাইজ কতটুকু হয়েছে? 400 গ্রাম। হ্যাঁ। তাহলে কতদিনে তোলা যাবে? 7-8 মাসে তোলা যাবে। 7-8 মাস। তাহলে সাইজ কতটুকু আসবে? 1.5 কেজি। 1.5 কেজি হয়ে যাবে? 1 কেজি, 1.5 কেজি। তাই যে এদের কি খেতে দেন? এদের তো আমাদের এমনি ওয়েস্টের সবজি যে ঘরের, হুম। সেগুলো দিয়ে দিই। সবজি খুব ভালো খায়। হুম। আর এইটা এটা হচ্ছে এই মাছের মাছের যে খাবার, হ্যাঁ। ওটা কিনে নিয়ে আসি। এটা কত করে নেয় কেজি? এটা 35 কেজি বস্তা, 2000 টাকা। হ্যাঁ। মোটা দানাটা, এটা ছোট, এটা একটু দাম বেশি। হ্যাঁ। এটা ছোট বাচ্চাদের জন্য। হ্যাঁ। তা এখন তো আপনার মাছ বড় হয়ে গেছে, তো বড় দানা দেওয়ার দরকার। বড় দানা দেওয়া হয়, এটা শেষ হয়ে গেছে। বড় দানাটা ওখানে নেই।
হ্যাঁ ওখানে স্টকে নেই, পাওয়া যায়নি, এই জন্য আজকে ছোটোটা নিয়ে এসেছি। তো এই খাবার কবার দিতে হয় আপনার? ওই ধরুন ডেলি 4 কেজি, প্রত্যেকদিন 4 কেজি একবার দিলেই হয়। 4 কেজি লাগে? তার মানে মাছ কত আছে এখানে? 1,500 1,500 মতো মাছ, এর মধ্যে 4 কেজি খাবার ডেলি লাগে। ডেলি 4 কেজি। তো 1,500 মাছ কি পুরো পাঙাশ আর রুই কাতলা এইসব মিলিয়ে সব মিলানো? সব নিলাম। হ্যাঁ এই রূপচান্দাই আছে 1,000। হ্যাঁ, রূপচাঁদাটা বাড়ে বেশি না? ধরুন মাছের চাষেও ব্যবসা আছে। হ্যাঁ আপনার যদি 1 কেজি হয়ে যায়, হ্যাঁ 1 কেজি হলে আপনার মিনিমাম রেট 150 টাকা হোলসেল রেট, মিনিমাম রেট হ্যাঁ 150 টাকা যদি হয়, হুম আপনার 1 টন মাছ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোনো কিছু করতে পারলে ভালোভাবে যদি করা যায় তাহলে লাভ আছে, লাভ আছে। লাভজনক আছে হ্যাঁ। সবকিছুতেই। হ্যাঁ তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিও। আর যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।